দেখুন, প্রত্যেকটা জায়গায় দলবদলু হয়ে গেছে। আজকে যিনি এখানে এসছিলেন, এইখানের প্রাক্তন মেয়র, বর্তমান চেয়ারম্যান, তাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তিনি তো গুরুত্বপূর্ণ নেতা। সেই গুরুত্বপূর্ণ নেতার উচিত ছিল, তিনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে থাকেন, এই ভাই বোনেদের সঙ্গে কথা বলে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বসার ব্যবস্থা করছি। তা না করে যে পরিস্থিতির সৃষ্টি হলো, যে আবহাওয়াকে উত্তপ্ত করা হলো, তার জন্য দায়ী কে? সরকার বলতে পারে তাকে চোর বলা হয়েছে, তিনি হয়তো চোর নন, কিন্তু তার সরকারের মন্ত্রীরা যে চোর, শিক্ষা যে বিক্রি করা হয়েছে, কে অযোগ্য কে যোগ্য, এই বিচারটা যখন রাজ্য সরকার করতে পারে না, সুপ্রিম কোর্ট যখন সে বিষয়ে তার নির্দেশিকা দেয়, তখন আমাদের প্রশ্ন জাগে। আজ যখন হাসপাতালে ছিলাম, বিজেপির একজন সাংসদ এসছেন, সেই সাংসদ নিজে কিন্তু চিঠি লেখেননি প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে, কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, কিংবা পার্লামেন্টের ভেতরে বলেননি। আমরা জানতে চাইছি যে এই নিয়োগ প্রক্রিয়ার যে ত্রুটি ছিল, সেই ত্রুটির সময় আজকের যিনি বিরোধী দলনেতা, তিনি কিন্তু সেদিন সরকারের একজন অংশীদার হিসেবে ছিলেন, তিনি কিন্তু দায়ভার এড়াতে পারেন না। আমি এখানে বসে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, কারণ যেদিন এনারা অসহায় হয়ে গেলেন, সেদিন কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন সবার চাকরি বাতিল। সেদিন এনাদের প্রতিনিধিদের নিয়ে আমি রাহুল গান্ধীর কাছে গিয়েছিলাম। এনারা আমাকে বলেছিলেন আমরা রাহুল গান্ধীর কাছে দেখা করতে চাই। আমি তাদের বলেছিলাম এই সময় আর রাহুল গান্ধী কি করবেন? তারা বলেছেন আমরা ওনাকে বলতে চাই। তো সারা ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধীকে অত্যাচারিতের, নিপীড়িতের কণ্ঠস্বর হিসাবে ভাবে, তাই পার্লামেন্টের ভেতরে তিনি বিরোধী দলনেতা, আমি তার কাছে নিয়ে যাই। 5 জন কথা বলেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না, একটাও ছবি রাহুল গান্ধী তোলেননি, কোনো সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় দেননি, কারণ এনারা যে অত্যাচারিতের শিকার, সেই অত্যাচারিতের কথা ভেবে, এনাদের আগামী ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজনীতিকরণ করতে চাননি। আমাকে বলে দেয়া হয়েছিল কোথাও তুমি কিন্তু এটা পাবলিকলি বেশি কিছু করবে না, আগে আমি সরকার বাকিদের সঙ্গে কথা বলি। এই প্রতিনিধি দলকে রাহুল গান্ধী বলেছিলেন যে পার্লামেন্ট বন্ধ, এখন তো কিছু করা যাবে না, তোমরা কি চাও? আইনের রাস্তা খুব ছোট্ট রাস্তা, ন্যারো হয়ে গেছে। তখন প্রতিনিধি দলের লোকেরা বলেছিলেন আপনার উপরে আমরা ছাড়লাম, আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলুন। রাহুল গান্ধী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লিখেছিলেন। পশ্চিমবাংলার অন্য কোনো দলের কোনো নেতা সেই কাজটি করেননি, কিন্তু আমরা ফলাও করে কোথাও সেটা বলিনি, কারণ এনাদের সবার ভবিষ্যৎ। এনারা কংগ্রেসের অনেকে আদর্শে বিশ্বাস করতে পারেন, অন্য দলের আদর্শে বিশ্বাস করতে পারেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাই কোনো জায়গায় আমি মনে করি না এই আন্দোলনে কোথাও ফ্ল্যাগ থাকা উচিত। যে যার রাজনৈতিক দলের ফ্ল্যাগ নিয়ে তারা এদের সমর্থনে আন্দোলন করুন, কোনো অসুবিধে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তক্ষুনি ওনারা বেরিয়ে আসবেন, মনু সিংভিকে ধরলেন, আইনত ত্রুটি বিচ্যুতির কথা ভাবলেন। তারপরে আপনারা ভাববেন না, আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল, সেখানে মনু সিংভিকে পাশে বসিয়ে আমার সঙ্গে কথা বললেন। আমি কিন্তু পাবলিকলি কোথাও বলিনি। আজকে বলছি এই কারণে, ওনাদের প্রতিনিধি দল দিল্লিতে আছে, বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলছে, সেখানেও কিন্তু আমি তাদের বলেছি আমি শুধু চাই চাকরিহারারা চাকরি পাক। কে যোগ্য কেউ অযোগ্য আমি দেখতে চাই না, কারণ অনেক দিন চাকরি করার পর যাদের চাকরি চলে যাচ্ছে, তাদের পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে? তার কারণ এই যে বাংলার প্রজন্ম, এই প্রজন্মটা যদি আজকে ফ্রাস্ট্রেশনে, ট্রমাতে তারা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, তাহলে বাংলার হিউম্যান রিসোর্সের হচ্ছে সবথেকে বেশি ক্ষতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন দেখলাম যে নির্বিচারে এদের উপরে অত্যাচার হচ্ছে, এরা হাসপাতালে গেছে, আমরা আমাদের সমস্ত সাথীদের নিয়ে হাসপাতালে গেছিলাম। এখানেও একদল সাথী দেখা করতে এসছে, 100-র মতো ওন্ডেড, কিন্তু তার মধ্যে সিরিয়াস 30 থেকে 50 জনের মতো। একজনের এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি।
তার জয়নগরের ওদিকে বাড়ি, তাকে এখনই এনআরএসে স্থানান্তরিত করা হয়েছে। ওই ওনারই এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি এবং অনেকের পা ভেঙেছে, অনেকের মাথা ফেটেছে, স্ক্যান হচ্ছে এখনো পর্যন্ত। জেনারেল হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় স্পেশালাইজেশনের জন্য তাদের স্থানান্তরিত করা হচ্ছে। খুব বেদনার সঙ্গে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল সরকার আর বিজেপি সরকারের কোথাও পার্থক্য নেই। তার কারণ যে কোনো আন্দোলনে বিজেপি রাতের বেলা অপারেশন নাইট করে, মারধর করা, অ্যারেস্ট করা ঠিক একই কায়দায় তৃণমূল রাতের বেলা যারা ভবিষ্যতের কারিগর তৈরি করার কাজ করেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যারা ক্লাসরুমে থাকার কথা, আগামী প্রজন্মকে ভবিষ্যতের বাংলার আরেকটা বিধানচন্দ্র রায় বানাবার কথা, তাদের ধন্না দিতে হচ্ছে। আর তাদের যে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তবার করে দেওয়া হলো, টানা হেঁচড়া করা হলো, এর নিন্দার ভাষা নেই। আমরা সমগ্র বাংলাবাসী, আমি কংগ্রেসের হতে পারি, কিন্তু আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন বাংলার সচেতনশীল মানুষ যারা আছেন তারা প্রতিবাদে সামিল হবেন। নিজের বাড়ির বাচ্চা ছেলেটার কথা মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যিই যদি আপনারা মনে করেন যে ব্যভিচারী, অত্যাচারী এই বাংলার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে আগামীকাল থেকে নিজের মতো করে প্রতিবাদ করুন। ঝান্ডা ছেড়ে দিয়ে, রং ছেড়ে দিয়ে প্রতিবাদ করুন। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রীকে কেন বরখাস্ত করছেন না? আপনার সময় এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থেকেছে, বিপুল পরিমাণে করাপশন হয়েছে, তার পরিণামে শিক্ষা দপ্তর জেলে, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী জেলে। আপনার তো বারে বারে এই ছেলে মেয়ে এদের সঙ্গে কথা বলার দরকার ছিল, একবার না হোক দুবার। আলোচনার মাধ্যমে তো সমস্ত রাস্তা খোলে। আইনত প্রক্রিয়ায় যদি কোথাও বাধা থাকে তার জন্য তো রাজ্য সরকার, শিক্ষা দপ্তর দায়ী। তার কারণ পশ্চিমবাংলার মাটিতে আপনি তো আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, আপনাকে দিদি বলে সবাই ডাকে, কিন্তু আপনার পুলিশ যখন নির্বিচারে লাঠি চালায়, রক্ত ঝরে, বোন এবং ভাইয়েরা আক্রান্ত হয়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তখন আমার বলতে কোথাও দ্বিধা নেই। আপনি দিদিই থেকে গেলেন। আপনি মায়ের জায়গায় পৌঁছানোর মতো যে ক্ষমতা বাংলার মানুষ আপনাকে দিয়েছিল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, তা আপনি করে দেখাতে পারলেন না। এই লড়াইটা বাংলার শিক্ষা বাঁচাবার লড়াই। এক দুয়াত কালই শিক্ষার উপরে পড়ে গিয়েছে। লাস্ট একটা প্রশ্ন করছি যে মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, কিন্তু পুলিশের এই নিষ্ঠুরতা, যারা এসেছিল আন্দোলন করতে তারা তো শিক্ষক, তারা মানুষ গড়ার কারিগর, কিন্তু তাদের যে নির্মমতা, এই যে নির্মমভাবে প্রহার, এটাকে কিভাবে দেখতে চান? আরে এটা তো নির্মমভাবে প্রহারটা কেন? ভারতবর্ষে বিজেপি তানাশাহি করে, সংবিধান ধ্বংস করতে চায়, আর তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেন, আর তারই পুলিশ যখন নির্বিচারে লাঠি মারে। এদের যখন আন্দোলন হচ্ছিল এসএসসি অফিসের সামনে, আমি জল দিতে এসেছিলাম, আমি দুবার জল দিই, তিনবারের বেলা পুলিশ আটকে দেয়। পুলিশ আমায় এবং আমার সাথীদের সঙ্গে যে ব্যবহার করেছিল সেদিন, আমি পুলিশ অফিসারকে বলেছিলাম, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি, যে চেয়ারটায় আমি বসি ঐতিহাসিক ব্যক্তিরা এই চেয়ারে বসেছে, আপনার যেটা শোভা পায় পুলিশ অফিসার হিসেবে, খাঁকি উর্দি পরে অশোকস্তম্ভ লাগিয়ে, আমি ওই চেয়ারে বসা মানুষ হিসেবে অন্য কোনো বাজে কথা আপনাকে বলতে পারি না, তাই আমি কিছু বলছি না। শুধু এইটুকু বলি, সংবিধান বলে জল দেওয়ার অধিকার আছে, তারা এখানে বসার অধিকার আছে। অফিসার আমাকে বলেন যে আপনি জল দিলে এরা আরও বেশিক্ষণ বসবে। আমি বললাম, তা বলে আপনি জল বন্ধ করে দেবেন?
আপনি বায়ো টয়লেট দেবেন না, বন্ধ করে দেবেন। তখন বলছে এদের এইগুলো বন্ধ করে দিলে এরা অবস্থান থেকে উঠে যাবে। আসল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাবছে এভাবেই আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়। এভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে এদের মধ্যে যাদের মাথা থেকে রক্ত ঝরেছে, একটা রক্তের ফোঁটা যখন ফিনকি দিয়ে আরেকটা জায়গায় পড়েছে, সেখান থেকে নিশ্চয়ই এরা আগামী দিনে বলবে, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নেই ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই ক্ষয় নেই। আমি চাই না এদের কারুর প্রাণ চলে যাক, কিন্তু যে রক্ত ঝরল সেখান থেকে নিশ্চিতভাবে এরা আন্দোলনের আরও বেশি উদ্দীপ্ত হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যারা সমর্থন করে, দলমত নির্বিশেষে কাল থেকে তারা যেভাবে হোক তাদের প্রতিবাদ করবে, এটুকুই আমি মনে করি। এবং কংগ্রেসের তরফ থেকে আমি মনে করি যে কারুরই যাতে চাকরি না যায়, সবার যাতে চাকরি থাকে, সরকারকে এটা ভাবা প্রয়োজন। আবার বলছি, আজকের এই অসভ্য আচরণ করার পর, নির্লজ্জ আচরণ করার পর, এই রকম হচ্ছে অত্যাচার করার পর, রক্ত ঝরাবার পর, তারপরে বলবো সরকার আপনি আলোচনায় বসুন। আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান হয়। এটার নামই গণতান্ত্রিক প্রক্রিয়া। আর এটার বাইরে গিয়ে যদি অন্য কিছু ভাবেন, তাহলে একটা জিনিস মনে করব, এখানের সবাই যারা আছেন তারা যদি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন যে তাদের মনের ভেতরে যে ট্রমা চলছে, সরকার, কোনো অত্যাচারিত সরকার কয়েকদিন ধরে চুপ থাকতে পারে, বেশি দিন চুপ থাকতে পারে না। একটা শিশুর জন্ম যেমন ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে থাকতে পারে, চিরকালের জন্য স্তব্ধ হয় না। ঠিক তেমনিভাবে কোনো আন্দোলন, যে আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে হয়, তার স্ফুলিঙ্গ, তার আগুন জ্বলতে থাকে। সেটা কিন্তু শুধু আন্দোলনকারীদের আহত করে তাই নয়, আন্দোলনকে যারা প্রতিহত করতে চায় তাদের ধ্বংস করে দেয়। অতএব সেটা যেন সরকার মনে রাখে।